আমার বক্তব্য হচ্ছে যে এই 2024 সালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে দুটি দেশেরই নির্বাচন সম্পন্ন হয়েছে এবং তারপরে দুটি দেশই তাদের লক্ষ্যমাত্রা স্থির করেছেন কিভাবে নিজ নিজ দেশকে এগিয়ে নিয়ে যাবেন। ভারত থেকে বলা হয় বিকশিত ভারত, বাংলাদেশের চার উন্নত বাংলাদেশ তৈরির লক্ষ্যে, যেটা সোনার বাংলা। এই লক্ষ্যে পৌঁছাতে গেলে কিন্তু দুটি দেশের মধ্যে সহযোগিতা আজকের দিনে অত্যন্ত জরুরি, এবং পৃথিবীতে দুটি দেশেরই আর্থিক প্রবৃদ্ধি, যেটা আপনারা বলেন, আমরা বিকাশ দর বলি, দুটোই ঊর্ধ্বমুখী এবং দুটোই যেভাবে এগিয়ে চলেছে, ফলে এই দুটি দেশের সমন্বয়টা দু দেশের মানুষের জন্য অত্যন্ত জরুরি। সেখানে দ্বিপাক্ষিক কিছু বিষয় জটিলতা থাকে। 40 বছর লেগেছে স্থল সীমান্ত চুক্তি সম্পন্ন হতে এবং সামুদ্রিক সীমানা। আমার ধারণা যেভাবেই হোক, সেটা পরবর্তী সময় আমি আসছি তিস্তা পানি চুক্তি, বন্টন চুক্তি, আশা করি যে কোনো না কোনো একটা সমাধান নিশ্চয়ই পাওয়া যাবে। দুটি দেশের তারা সদিচ্ছা রয়েছে। দ্বিতীয়ত যে কথাটা বলা দরকার, সেটা হচ্ছে আজকের পৃথিবীতে যে কথাটা আমি কিছুটা শুনতে পেয়েছিলাম প্রফেসর ইমতিয়াজ আমাদের কথা, যে এখন যে বৈশ্বিক পরিস্থিতির মধ্যে রাশিয়া ইউক্রেন সংকট, পশ্চিম এশিয়া, যেগুলোর কোনোটার জন্যই ভারত বা প্যালেস্তাইনের কোনোটার জন্যই ভারত বা বাংলাদেশ দায়ী না, অথচ দুজনকে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই সময়টা অত্যন্ত অভিনব পন্থা বের করে দুটি দেশের মধ্যে একটা আর্থিক সমন্বয় হওয়া দরকার যৌথভাবে, যাতে দুটি দেশের মানুষকেই এই আর্থিক বোঝা থেকে মুক্তি দেওয়া যেতে পারে। এটা পারস্পরিক সহযোগিতা সম্ভব। তবে এইটা যে লক্ষ্যে দাঁড়িয়ে, যেটা বলা হচ্ছিল ভারত থেকে যে প্রস্তাব দিয়ে, যে নীতিগতভাবে বাংলাদেশের সম্মতি আছে, যে যেটাকে সেপা বলি আমরা, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, সেটার আলোচনা শুরু হয়েছে প্রাথমিক স্তরে, কিন্তু এটাকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। এবং যেটাতে একটা সমীক্ষায় বলা হচ্ছে যে এই চুক্তি রূপায়িত হলে বাংলাদেশ থেকে ভারতের রপ্তানির ভাগ 120% বেড়ে যেত। ফলে এমন যদি ঘটনা হয়, এমন একটা সত্যি স্বপ্নের জগতে যদি দেখানো হচ্ছে, তাহলে সেটা কেন আমরা দেরি না করে দ্রুত এগোনো। এবং সমাজত্ব যেটা বলছিলেন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে, এটা নিঃসন্দেহে যেরকম তিস্তা একটা অমীমাংসিত বিষয় রয়ে গিয়েছে, কিন্তু একই সঙ্গে কিন্তু আজ বোধহয় সময় হিসেবে দেখতে গেলে দীর্ঘকাল হয়ে গেছে, তখন বোধহয় 1 দশক হতে চলল। ভারত বাংলাদেশকে $500 মিলিয়ন প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য এলওসি, লাইন অফ ক্রেডিট দিয়েছিল। এটা আজ পর্যন্ত ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত হয়নি তার কিছু বেসরকারি অসমর্থিত সূত্রের কিছু সংবাদ আছে, কিন্তু আমার ধারণা দুটো দেশের মধ্যে যদি সম্পর্ক আরো দৃঢ় করতে হয়, এক্ষেত্রে কিন্তু একটা প্রতিরক্ষা সহযোগিতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দুটি দেশের নিরাপত্তার জন্য এটা জরুরি। ভুলে যাবেন না, আপনাদের ঘাড়ের কাছে এখন মায়ানমারে যা ঘটছে, আজকেও বাংলাদেশের সংবাদপত্রের প্রথম পাতায় রিপোর্ট আছে যে ঘটনা ঘটছে টেকনাফ বা তার সীমান্ত অঞ্চলে, সেন্ট মার্টিন দ্বীপের কাছে। জানি না পরিস্থিতি ভয়াবহ কোন দিকে যাচ্ছে, কিন্তু এই অবস্থায় ভারত বাংলাদেশের সামরিক, বা আমি বলবো সামরিক সহযোগিতা অত্যন্ত বেশি জরুরি, যেটা নিরাপত্তার স্বার্থের জন্য। দ্বিপাক্ষিক অনেক বিষয় আছে, বাংলাদেশের অনেক অভিযোগ আছে, যে যে অভিযোগগুলো এখানে অ্যান্টি ডাম্পিং ডিউটি, এগুলো কমানো উচিত, ভিসা সমস্যা সংক্রান্ত, যাতে মানুষের সম্পর্ক যাতায়াত আর বাড়ে। কিন্তু ছাত্ররা যেটা বলছিলেন ইমতিয়াজ, যেমন যে চীনে বেশি পড়তে যান, কিন্তু বাংলাদেশ থেকে সব থেকে বেশি পর্যটক ভারতে আছেন বিশ্বের মধ্যে। এবং সেইটা, এবং ভারত বা যেটা বাংলাদেশ হাই কমিশন যেটা ঢাকায় রয়েছে, তারা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ভিসা ইস্যুইং সেন্টার, এবং তারা সেই সংখ্যাটা এখন বছরে 20 লক্ষতে দাঁড়িয়েছে। তাতেও কিন্তু অপ্রতুল, কারণ আপনাদের দেশের তুলনায় ভারতে অনেক সহজে সস্তায় চিকিৎসা করা যায়। ভারত থেকেও কিন্তু বহু ছাত্র, বিশেষ করে কাশ্মীরের ছাত্ররা, তারা কিন্তু বাংলাদেশের মেডিকেল কলেজে পড়তে যাচ্ছে, এবং সেখানেও তারা কিন্তু পড়তে হবে, যেহেতু অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়, এমনকি ভারতের তুলনায় যেখানে ব্যয় কম। ফলে একটা যাতায়াত উভয় পক্ষ থেকেই রয়েছে, এটাকে আরো নিবিড় করার প্রয়োজনীয়তা আছে। খুব সংক্ষেপে আমি বলবো এটা ঘটনা, যে তিস্তা পানি চক্রান্ত আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যেটুকু বলা হয় যে নিম্ন অববাহিকার রাষ্ট্রে তাদের এটা ন্যায্য অধিকার, যে কোনো কারণেই হোক এটা হচ্ছে না, কিন্তু না হওয়াটা বাঞ্ছনীয়, এটা হওয়াটা উচিত।
এবং এটা হলে কিন্তু আমার ধারণা ভারত, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সকলেই উপকৃত হবে এই কারণে যে দুটি দেশের মধ্যে কোনো যদি আন্তর্জাতিক নদী নিয়ে চুক্তি হয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক অর্থ সংস্থাগুলো তাদের লগ্নি করতে সুবিধা হয়। ভারত পাকিস্তানের সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে, কিন্তু সিন্ধু নদীর ওপর দুই দেশের কিন্তু চুক্তি রয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী বিশ্বব্যাংক সেটা মনিটর করে। ফলে এরকম নজির আছে। কিন্তু এটা ঘটনা যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে চিরাচরিত ট্র্যাডিশনাল পদ্ধতিতে হয়তো সমাধান যখন করা যাচ্ছে না, তখন নিশ্চয়ই নন ট্র্যাডিশনাল উপায় ভাবা উচিত। সেক্ষেত্রে যেটা দেবদীপ বলেছে, এটাও একমত, প্রফেসরও বলেছেন যে নদীতে সত্যি পানির সমস্যা। আজকেই বাংলাদেশের কাগজে খবর আছে যে তিস্তার পানি এত বাড়ছে, বন্যার আশঙ্কায় বহু অংশ প্লাবিত হয়ে যাচ্ছে। এই সময়টাকে কেন দুটো দেশ যৌথভাবে ব্যবহার করতে পারছে? তিস্তার বন্যায় ভারতের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়, এই তিস্তার বন্যায় আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হবে। দুটি দেশ মিলে যৌথভাবে দুটি প্রান্তে, যেখানে কোনো চুক্তির হয়তো দরকার নেই, জলাধার তৈরি করে বর্ষার পানি সঞ্চয় করা যায় কিনা, যে প্রস্তাবটা বাংলাদেশের আছে, যেটা নিয়ে কথা হয়েছিল। আমি জানি যে বাংলাদেশ, যেটা শ্যামল দত্ত বলেছে, যে ভারতের স্বার্থ লঙ্ঘিত হয় এমন কোন কাজ শেখ হাসিনা করবেন না, এটা ভারত বিশ্বাস করে। এবং আমি জানি যে এটা নিয়ে যার সঙ্গে আলোচনা হয়ে থাকুক, যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের আগে একটি সংবাদ প্রচারিত হয়ে গিয়েছিল যে ভারত চীন এবং বাংলাদেশের সেনাবাহিনী যৌথ মহড়া দেবে, সেটা স্থগিত রাখা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে তিস্তার যে প্রজেক্ট আছে, জলাধার নির্মাণ ইত্যাদি, এটা কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা, এটা করাটাও খুব ডিফিকাল্ট। বহু মানুষকে উচ্ছেদ করতে হবে। আমি জানি না তার রাজনৈতিক প্রতিক্রিয়া কি দাঁড়াবে, কিন্তু ইনোভেটিভ উপায় আছে। আর একটা প্রস্তাব একবার দেশে শেখ হাসিনা দিয়েছিলেন, এই প্রস্তাবটাকে আমার মনে হয় এগিয়ে নিয়ে যাওয়া উচিত। সেটা হলো দুটো দেশে যৌথভাবে যদি তিস্তার নদীতে ড্রেজিং শুরু করা যায়, ড্রেজিং নদীর গভীরতা বাড়ানো যায়, যদি সেই গভীরতা বাড়াবে এই যে বর্ষার পানি এখন পলি জমে জমে যেটা হচ্ছে বন্যা যে কারণে হয়ে উঠছে, ফলে এই বন্যাটাকে কিন্তু রোখা যায় মানে কঠিন কাজ, সময় লাগবে, কিন্তু শুরু করা যেতে পারে যৌথভাবে। একটা সময় তো একটা সাক্ষাৎকারে আমাকে প্রধানমন্ত্রী বলেছিল, দিক থেকে যে পলি উঠবে তার থেকে ইট শিল্প তৈরি হতে পারে, দুদেশে ছোট ছোট আরো শিল্প তৈরি হতে পারে। ফলে নদীকে এইভাবে ব্যবহার করা, আজকের দিনে নদী সেচ পানি বন্টন চুক্তির বাইরে নদী উপত্যকা উন্নয়ন ব্যবস্থাপনা এমন যদি একটা গড়ে তোলা যায়, আমার মনে হয় এটাকে একটা ইনোভেটিভ উপায়। দুদেশের নদী বিশেষজ্ঞরা এটা ভালো করতে পারবেন, জয়েন্ট রিভার কমিশন তো আছেই, তারা বিষয়ে আলোচনা করবেন। ফলে আমার কাছে মনে হয়েছে যে দুটি দেশের লক্ষ্য হচ্ছে দুটি দেশের মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া। সেক্ষেত্রে নিশ্চিতভাবে দুটি দেশ, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর যদি সত্যি, যেটা বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, আগে জানতাম আমরা, কিন্তু সেটা হলে আমার ধারণা এই বিষয়ে বিস্তারিত এবং বেশ নতুন নতুন পন্থা, নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা, বিশেষ করে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চায়, এক্ষেত্রে ভারতের সহযোগিতা অত্যন্ত জরুরি এবং ভারত সেটা করতে আগ্রহী। ভারত কিন্তু তিস্তা পানির ব্যাপারে ইতিমধ্যেই আমাদের যে পররাষ্ট্র সচিব যখন ঢাকায় গিয়েছিলেন, তিনি নীতিগত একটা সম্মতি দিয়ে এসেছিলেন, যে ব্যাপারে ভারত সরকার বিবেচনা করতে প্রস্তুত আছে। ফলে আমার ধারণা এই সফরটি, শেখ হাসিনা সফরটি অত্যন্ত যুগান্তকারী সফর হবে বলে আশা করছি, যেটা দুদেশের উন্নয়নের একটা রোড ম্যাপ তৈরি হবে। এটা বিকশিত ভারত এবং উন্নত বাংলাদেশ, সোনার বাংলা বাংলাদেশ গড়ার পথে বেশ কয়েক ধাপ আমরা এগিয়ে যেতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ।